আহ শুভ সকাল সবাইকে। মোস্ট প্রবাবলি উই আর ইন লাইভ। আচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্কুল ঘর থেকে আয়োজিত প্রথম যে লাইভ এপিসোড, সেই লাইভ এপিসোডে আমি আপনাদের সাথে আছি মাহমুদুল হাসান। আমি আসলে ইউএসএ থেকে যুক্ত হয়েছি এবং আমাদের সাথে আমাদের প্রথম লাইভ এপিসোডে গেস্ট হিসেবে যিনি আছেন উনিও ইউএসএ থেকে যুক্ত হয়েছেন। দ্যাটস ওয়াই আমি আসলে সবাইকে শুভ সকাল বলে স্টার্ট করেছি। সো আমি প্রথমেই আমাদের স্কুল ঘর এবং স্কুল ঘরের উদ্দেশ্য সম্পর্কে একটু বলবো, কারণ আমাদের স্কুল ঘর আসলে আমাদের থিমটাই ছিল রিসার্চ এইড বাংলাদেশ, যে বাংলাদেশের গবেষণা এবং উচ্চশিক্ষাকে কিভাবে আরো বেশি ত্বরান্বিত করা যায়, অথবা আমাদের যারা গবেষণা অথবা উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা আরো ইন্সপায়ার্ড হতে চাচ্ছে তাদেরকে কিভাবে আমরা আরো ইন্সপায়ার করতে পারি। তো সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আসলে আমাদের স্কুল ঘরের যাত্রা, এবং ইতিমধ্যে আমরা স্কুল ঘরের বিভিন্ন ধরনের আমাদের কার্যক্রম শুরু করেছি। সো আমাদের আজকের যে প্রোগ্রাম সেটা হচ্ছে যে আমরা একটা এপিসোড স্টার্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে আই এম ফ্রম বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের শিক্ষার্থী অথবা বাংলাদেশি কেউ যারা বিজ্ঞান গবেষণা অথবা শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশকে আসলে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিচ্ছে প্রতিনিয়ত, আমরা তাদেরকে নিয়ে আসতে চাচ্ছি আমাদের এই আই এম ফ্রম বাংলাদেশ এপিসোডে। এবং আমরা কথা বলবো বাংলাদেশের বিভিন্ন দিক নিয়ে এবং কিভাবে আরো আসলে শিক্ষার্থীদের ইন্সপায়ার করা যায়। সো এই মুহূর্তে আমাদের সাথে আছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে আছেন ডক্টর ফেরদৌস সারা। ডক্টর ফেরদৌস সারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং পরবর্তীতে উনি জাপানের টোকিও ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে মাস্টার্স সম্পন্ন করেন, এবং জাপানের টোকিও ইউনিভার্সিটি থেকে উনি পিএইচডি সম্পন্ন করেন কেমিস্ট্রিতে, এবং পরবর্তীতে ওহাইও স্টেট ইউনিভার্সিটি ইউএসএতে বর্তমানে পোস্ট ডক্টরাল ফেলো হিসাবে আছেন। এবং উনি কাজ করেছেন ভিজিটিং রিসার্চার হিসাবে সাউথ কোরিয়াতে একটা ইউনিভার্সিটিতে, এবং টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে বিভিন্ন ল্যাবে ওনার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সো আমরা এই মুহূর্তে আসলে কথা বলবো ডক্টর ফেরদৌস স্যারের সাথে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেজন্য আমি আর পুরো প্রোফাইল ওনার এই মুহূর্তে বলছি না, কারণ যখন আমরা কথা বলবো, কথা বলার প্রেক্ষিতে বিভিন্ন জিনিস আসলে আমাদের সামনে উঠে আসবে। এই মুহূর্তে আমাদের লাইভে যদি কেউ সংযুক্ত হয়ে থাকেন তাহলে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের লাইভটি আসলে সাউন্ড কোয়ালিটি অথবা ভিডিও স্ট্রিমিংটা ঠিক আছে কিনা। সো ডক্টর ফেরদৌস সারা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো ছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে একটু একটু টেনশনে আছি। মনে হচ্ছে সেমিস্টার ফাইনালের কোনো ভাইভাতে আসছি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শিওর। ও সরি, সেমিস্টার ফাইনাল না, আমরা আসলে এত স্ট্রেসফুল কোন এনভায়রনমেন্ট ডেফিনেটলি ক্রিয়েট করব না। আসলে আপনার কাছ থেকে আমাদের যারা অডিয়েন্স এবং বিশেষ করে বাংলাদেশের যারা শিক্ষার্থী, বিশেষ করে আমি মেয়েদের বিষয়ে বলবো, কারণ আমাদের আজকের যে এপিসোড, সেই এপিসোডের টাইটেলটাই হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট ইন সায়েন্স, যে বিজ্ঞান অথবা গবেষণায় নারীর যে ক্ষমতায়ন, সেই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন, বা এই জিনিসটা যেহেতু আপনি নিজেও একজন নারী এবং আপনি ইউএস এর মতো একটি দেশে বাংলাদেশকে প্রতিনিয়ত পরিচয় করিয়ে দিচ্ছেন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। সো আপনি হয়তো আপনার জার্নি অথবা আপনার এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারবেন যে আসলে একজন নারী সে যদি বাংলাদেশের মতো দেশ থেকে বিজ্ঞান অথবা গবেষণায় আসতে চায় তাহলে তার কোন ধরনের প্রতিবন্ধকতা অথবা কিভাবে তাকে নিজেকে প্রস্তুত করতে হবে। সো সেই গল্পগুলোই আসলে আজকে আমরা আপনার কাছ থেকে শুনবো। না, এটা আসলে আমার প্রথম লাইভ, তো একেবারেই নতুন। তো এর আগে আমাকে বেশ কয়েকজন নক দিয়েছিল লাইভ সেশন করার জন্য, কিন্তু স্কুল ঘরের অ্যাপ্রোচটা ছিল যে ওমেন এম্পাওয়ারিং ইন সায়েন্স এই বিষয়টাতে। তো সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার রাস্তা, এখানে একটু হাঁটাই যায়। তো এই জন্যই মূলত এখানে আসা। তো আশা করি আমাদের আলোচনা ফ্রুটফুল হবে। হ্যাঁ,
আহ, আসলে আসলে আমরা আহ, আহ, আপনাকে এখানে নিয়ে আসার আসলে আমাদের উদ্দেশ্য এটাই, যে আমরা চাই যে আপনার মাধ্যমে আমরা আরো অনেক ডক্টর ফেরদৌস স্যারকে যেন তৈরি করতে পারি বাংলাদেশে, বা অনেকে যেন এটা চেষ্টা করে যে আমি একজন এরকম হতে পারি। তো প্রথমে আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে এই মুহূর্তে আসলে আপনি কি নিয়ে কাজ করছেন, যদিও এটা ফিজিক্সের খুবই জটিল বিষয় আমি জানি, সেজন্য আমি বলতে চাচ্ছি না। তো আপনি যদি খুব সহজ করে আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে একটু বলেন যে আপনি আসলে কি নিয়ে কাজ করছেন। তো ফ্লায়ারে যেটা দেয়া আছে সেটা হচ্ছে ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে আমি পোস্টডক হিসেবে আছি। এর আগে ছিলাম টোকিও ইউনিভার্সিটি জাপানে। তো এখানেও আমি একই ধরনের কাজ করতাম। তো আমার কাজ হচ্ছে মূলত সারফেস সায়েন্সে। তো সারফেস সায়েন্সে হচ্ছে বাংলাদেশে যারা আছে তারা ন্যানো টেকনোলজি বিষয়টার সাথে খুব পরিচিত। তো আমাদের খুব একটু কাছাকাছি ফিল্ড। তো আরেকটু যদি ভেঙে বলি তাহলে আমরা ম্যাটেরিয়াল যে কোনো ম্যাটেরিয়ালের সিঙ্গেল মলিকিউল লেভেলে আমরা কাজ করি এবং তার ইলেকট্রিক এবং ম্যাগনেটিক প্রপার্টিজ মেজার করি। তো কাজটা হচ্ছে পুরোপুরি এক্সপেরিমেন্টাল। এমনিতে হচ্ছে এগুলো মেজার করার জন্য হচ্ছে থাউজেন্ড অফ ইনস্ট্রুমেন্ট আছে। তো আমরা যেটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি। তো সহজ ভাষায় বলতে গেলে আমরা যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে লাফ দিতে যাই আমাদের একটা ইনিশিয়াল শক্তির দরকার পড়ে। তো আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে ইলেকট্রন ভ্যাকুয়ামকে হচ্ছে পাস করে ফেলে। এটা একটা কোয়ান্টাম ফেনোমেনা। আহ, তো এত ডিপে না যাই, আহ, একটু অ্যাডভান্স লেভেলের ফিজিক্স এটা। তো মূলত কাজ হচ্ছে আমাদের কারেন্ট মেজার করা। সেই ক্ষেত্রে কারেন্ট যখন আমরা মেজার করব, যেহেতু আমরা জানি যে ইলেকট্রনের ফ্লো, যারা বেসিক ফিজিক্স জানে ইলেকট্রনের ফ্লো হচ্ছে কারেন্টের একটা আউটপুট হিসেবে আমরা দেখি। তো কারেন্ট যত বেশি হবে ইলেকট্রনের ফ্লো সেখানে বেশি। তো আমরা মূলত ডেনসিটি অফ স্টেটস মেজার করি। তো এখন আমার নতুন কাজ যেটা সেটা আরেকটু অ্যাডভান্স লেভেলের। এটা হচ্ছে ইলেকট্রন স্পিন রেজোন্যান্স স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি। তো আমরা সিঙ্গেল স্পিনটাকে আমরা এক্সাইট করার ট্রাই করি। এটা এডিশনাল একটা মাইক্রোওয়েভ এবং রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে। একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে একটা স্পিন যদি তার নিজস্ব এক্সাইট করার মতো এনার্জি পায়, সেই ক্ষেত্রে আমরা এক্সাইটেশনটা দেখতে পারি। একটু ডিপ লেভেলের হ্যাঁ, হ্যাঁ। রিসার্চ আর কি। আসলে পদার্থবিজ্ঞান জিনিসটাই সবসময় আমাদের কাছে কমপ্লেক্স মনে হতো, বেসিক্যালি আমার কাছেও খুবই কমপ্লেক্স মনে হতো যখন আমি আসলে আহ, ওই কলেজ বা স্কুল লেভেলে ছিলাম। সো অনেক সময় মনে হতো যে পদার্থবিজ্ঞান জিনিসটাই অনেক জটিল। সো আমাদের কোয়েশ্চেন হচ্ছে এই যে জটিল একটা বিষয়কে, কারণ আমরা দেখি যে বাংলাদেশের মতো দেশে যে কালচারটা হচ্ছে যে একজন মেয়ে যখন সায়েন্সে আসে তাকে সবসময় ইন্সপায়ার করা হয় যে তুমি ডাক্তার হয়ে যাও, একটা ছেলে যখন আসে তাকে বলা হয় যে তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাও। মানে এটা এটা মনে হচ্ছে যে বাই ডিফল্ট যে ছেলে আসছে সে হয়তো ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেবে ফর ইউনিভার্সিটি ক্যাম্পাস। একজন মেয়ে যদি হয় তাহলে তাকে নিরুৎসাহিত করা হয়, মানে সিস্টেমটাই এরকম। সো সেই ক্ষেত্রে আপনি যে এই পদার্থবিজ্ঞানের মতো একটা বিষয়ে আসলেন, বা এই জায়গায় আপনি রিসার্চ করতেছেন সারফেস বিষয়গুলো নিয়ে, যাই হোক, সো আপনার আসলে কি কি প্রতিবন্ধকতা ছিল একজন বেসিক্যালি একজন বাংলাদেশ থেকে উঠে আসা একজন মেয়ে হিসাবে, এটা যদি আমাদেরকে একটু ডিটেলস বলতেন। এর আগে আমি একটু বলি, আহ, ছেলে মেয়ে আসলে কোনো বিষয় না। এক একজনের মাইন্ড এক এক ভাবে তৈরি হয়। তো আমরা হয়তো বা সামাজিক ভাবে একটা ছেলেকে ইঞ্জিনিয়ারিং এর দিকে হচ্ছে একটু ধাবিত করি, আবার একটা মেয়ে হিসাবে একটু আহ, ডাক্তারি পেশার দিকে ধাবিত করি। কিন্তু আমার ক্ষেত্রে আমি আমি বলবো যে ওইরকম কোনো সামাজিক প্রতিবন্ধকতা আমার ছিল না। আমার পরিবারের কাছ থেকেও না, আবার আমার পার্টনারের কাছ থেকেও না। আর যদি আমি ওই যে প্রতিবন্ধকতার কথা বলি সেটা হচ্ছে ইনার, মানে ইনার একটা প্রতিবন্ধকতা। যেমন আমি একজন মেয়ে হিসাবে আমি যখন একটা ছেলের সাথে বা হচ্ছে ৫টা ছেলে এক জায়গায় আড্ডা দিচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে সায়েন্স নিয়ে আলোচনা করছে বা আমি সেই জায়গায় গিয়ে আলোচনায় অংশ নিতে পারিনি। কারণ হচ্ছে মানুষ আর চোখে দেখবে বা হচ্ছে আমাকে কটূক্তি করবে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা ছিল সেটা আমি এগুলোকে কখনো গ্রাহ্য করিনি। কারণ আমার কাছে মনে হয়েছে সায়েন্স গায়ে ধারণ করতে হলে আমাকে একটু সামনে যদি এগিয়ে যেতে হয়, আমাকে একটু কানে কম শুনতে হবে, চোখেও একটু কম দেখতে হবে এবং গায়ের চামড়াটাও একটু মোটা করতে হবে। আর নয়তো সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। তো আমি আমি মনে করি সেই জায়গাটাতে আমি একটু সফল। আমি মানুষের বা হচ্ছে সামাজিক প্রতিবন্ধকতাকে আমি মানে ওইভাবে গ্রাহ্য করিনি বা আমার পরিবার ওইভাবে গ্রাহ্য করেনি। আহ, আসলে আমারও মনে হয় যে এই জায়গায় যে আমাদের ইনার যে কল,
যে আমাকে নিজেকেই আসলে আমরা অনেক সময় অনেক ধরনের প্রতিবন্ধকতা বা অনেক অনেক সময় অনেক ধরনের বাধার বিষয়গুলো নিয়ে আসি আমাদের সামনে, কিন্তু আমি যদি আমার যে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি যদি আমার আমার কলটা যদি আমি শুনতে পাই যে আমি আসলে কি হতে চাই আমি বা কি আমি চাই? আসলে কি করব, আমি কি চাচ্ছি, যে ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক বড় বাধা অথবা প্রতিবন্ধকতা খুব ইজিলি আসলে ওভারকাম করা পসিবল। সো আই যেমন থিংক আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমি যদি কখনো আমি ছোটবেলা থেকে আমার কখনো ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল না। আমার পরিবার থেকে হয়তোবা আমার চাচার কথা আমি জানি যে উনি চাইতেন যে হচ্ছে আমাকে ডাক্তার বানাবে এরকম। কিন্তু আমার ওই যে ডাক্তারি পেশাটা আমার, হ্যাঁ, ডাক্তারি পেশা হিসেবে ভালো। কিন্তু আমি ডাক্তার হব ওইটা ভেতরের থেকে আমার কখনো কাজ করেনি। তো আমি যখন ইন্টার পাস করি আমি হচ্ছে মেডিকেলের কোচিংই আমি করিনি। তো সেই ক্ষেত্রে আমি আমার গোলটা আমি স্থির ছিলাম আমার গোলটাতে। ধন্যবাদ। আমার মনে হয় আমরা যারা অডিয়েন্স আছি বা যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, এখানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা হয়তোবা নিজেরা অনেকটা ইন্সপায়ার্ড এবং আমরা বলি যে আমি এটা করতে চাচ্ছি, আমি এটা হতে চাচ্ছি। কিন্তু আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে আমরা আবার আমরা আমাদের চারপাশ বা সারাউন্ডিংস দ্বারা আবার প্রভাবিত হই, ইনফ্লুয়েন্সড হয়ে যাই এবং সেটা ইনডিরেক্টলি হয়, আমরা বুঝিও না। সো ওইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে আমি আসলে আমার মধ্যে কি লালন করছি বা আমি আসলে কি হতে চাই, আহ, সেটাকে আসলে ফোকাস করতে হবে। এবং সেটাকে ফোকাস করলে অনেক সময় আমাদের যে বিষয়গুলো বারবার আমাদেরকে আহ, পিছিয়ে ধরে রাখার চেষ্টা করে, সেই জিনিসগুলো আমরা খুব ইজিলি ওভারকাম করতে পারবো। এই মুহূর্তে ডক্টর ফেরদৌস স্যার, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আপনার পথ চলা, এই জায়গাতে আপনার কি কোনো স্পেসিফিক কোনো ঘটনা বা কোনো স্পেসিফিক কোনো অনুপ্রেরণা ছিল কিনা, স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে, যে আপনি সায়েন্স নিয়ে থাকবেন বা আপনি গবেষণায় আসবেন? কোনো স্পেসিফিক কোনো ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করেন আমাদের অডিয়েন্সদের জন্য। স্পেসিফিক কোনো ঘটনা বলা মুশকিল। একেক স্টেজে আমি একেকজন মানুষের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। সবথেকে বড় অনুপ্রেরণা আমার খুব ছোটবেলায় ছিল। যেমন আমার মা বলতো যে হচ্ছে আমাকে বিয়ে দিবে না, ঘরের খুঁটি বানাবে। এটা হচ্ছে আমি এই হব, সেই হব। ওই যে একটা ভেতরে একটা মাথায় ঢুকিয়ে দেয়া যে আমি এই জায়গাটায় পৌঁছাতে পারি। এখন হ্যাঁ, এটা বলা যায় এটা হয়তোবা আমার সব ভাই-বোনদের সাথে সে এই জিনিসটা শেয়ার করেছে। কিন্তু কথা হচ্ছে আমার হয়তোবা ওই অ্যাবজর্বেশন পাওয়ারটা একটু ছিল। এজন্য আমার ভেতরে আমি লালন করতে পেরেছি যে না, আমি ওই স্বপ্নটা আমার আম্মার স্বপ্নটা আমি আমার নিজের মধ্যে নিতে পেরেছি। তো ওই কথাগুলো আমি অ্যাবজর্ব করেছি। তারপরে একটা সময়ে গিয়ে তো হচ্ছে প্রাইমারি স্কুলে আমি যখন পড়ি তখন আমার টিচার ছিল। তো আমি যখনই আমার নিজেকে আন্ডার এস্টিমেটেড মনে হয়েছে তখনই আমার জীবনে এরকম আ বিশেষ করে শিক্ষকরাই ছিলেন যে আমাকে নিজেকে আবার উজ্জীবিত করার আ মানে চেষ্টা করেছেন। তা আমি স্পেসিফিক ঘটনা হয়তোবা একটা ঘটনা বলতে পারি যে আমি যখন ক্লাস 5 এ ছিলাম তখন আমার স্কুলে একজন টিচার ছিলেন। তো আমার হাতের লেখা ছিল মানে একুরেট কিন্তু দেখতে সুন্দর না। তো একুরেট বলতে আমি সেটা বলব যে আমরা যখন হাতের লেখা লিখি স্বরে ওটাকে জায়গা, একটা নির্দিষ্ট জায়গা থাকে, স্পেসিফিক লাইন থাকে। ওইটা ভরাট করে লিখতে হবে। ওই দিক দিয়ে আমার হাতের লেখাগুলো ছিল একুরেট। কিন্তু আমি নাম্বার এইজন্য কম পেতাম। কিন্তু নাম্বার পেত অন্যজন যে হয়তোবা ওই ওই জায়গাটা ভরাট করে লিখতো না। হ্যাঁ? কিন্তু তার লেখাটা দেখতে সুন্দর। সে হচ্ছে ঐরকম আর্ট করে লিখতো। তো আমার আমার ভেতরে এক ধরনের ইয়ে ছিল যে আমি তো ঠিকভাবে লিখতেছি। আমাকে কেন ফুল মার্কস দেয়া হচ্ছে না? তাকে কেন ফুল মার্কস দেয়া হচ্ছে? তো একজন স্যার আসলেন। আসার পরে উনি খুবই আ আমি স্যারের নাম ধরে বলব। উনি হয়তোবা আমার দেখলে খুশি হবেন। আমার ফেসবুকে আছে এখন। তো শফিক স্যার। তো উনি আসার পরে আমাকে আমার আ যতটুকু প্রাপ্য উনি ততটুকু দেয়া শুরু করলেন। তো আমার কাছে আবার আমার নিজের এক ধরনের আত্মবিশ্বাস চলে আসলো যে না, আমি সঠিক, আমি পারি। তো এরকম বেশ কিছু ঘটনা আছে। আবার আমি যদি কলেজের কথা বলি, সালাউদ্দিন স্যার ছিলেন ফিজিক্সের টিচার। উনার জন্য মূলত আমার অনেকটা ফিজিক্সের দিকে ঝুঁকে আসা। আ তো উনি দেখতাম যে ক্লাসে কে ফার্স্ট, সেকেন্ড উনি কখনো এটা জিজ্ঞেসই করতেন না। উনি সবাইকে সমানভাবে দেখতেন। তো আমি ঠিক প্লেসের স্টুডেন্ট ছিলাম না ওই সময়টাতে, ওই যে হাই স্কুল বা হচ্ছে কলেজ। তো তখন আমার তার কাছ থেকে ফিজিক্স শেখা বা একটু এগিয়ে আসার, আমার নিজেকে মূল্যায়িত করতে শিখা। তো এই তো এগুলোই। আর তারপরে আমার কাছে মনে হয়েছে অনেক সময়ই এগুলা পড়াশোনার সময় আ বা এর পরবর্তীতে আমি যদি অনার্স লাইফ এর কথা বলি, ওরকম অনেক টিচাররাই ছিলেন। আ
যেমন আমি সুশান্ত স্যারের কথা বলবো। তো সুশান্ত স্যার হয়তো ১ম ক্লাসে এসে সুশান্ত স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলেছিলেন যে, "যে আখ যত শক্ত তার রস তত মিষ্টি।" ওই যে একটা কথা, হ্যাঁ, আমি যদি শক্ত আখটা আমি যদি চিবাইতে পারি, আমি তার রসটাও আ আ হচ্ছে মিষ্টি আরকি পাবো। তো এইসব বিষয়গুলো খুব আরকি আমাকে উজ্জীবিত করেছে ডে বাই ডে। আসলে আপনার কথায় আমার নিজেরও আসলে সুশান্ত স্যারের কথা মনে পড়ে গেল। কারণ আমিও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিলাম। এবং সুশান্ত স্যারের যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লাগতো, স্যারের লাইফস্টাইল খুবই সিম্পল। স্যার দেখা এবং যেত উনি যে প্রচুর পড়তেন। হ্যাঁ, স্যার একটা ছাতা নিয়ে দেখা যেত সকালবেলায় খুব ভোরেই মানে ৭টা-৮টার দিকে ক্যাম্পাসে চলে আসছেন। মানে প্রতিদিনই এই ঘটনা ঘটতো। যদিও আমি ফিজিক্সের ছিলাম না। আমি কোনো ক্লাসও করি নাই স্যারের। কিন্তু স্যারকে দেখলেই যেন একটা ভালো লাগা কাজ করতো সবসময়। সো একটা একটা তারুণ্যের জিনিস প্রতীক। এক্সাক্টলি। তো একটা জিনিস আসলে এখানে অডিয়েন্স আমাদের সামনে উঠে এসেছে। সেটা হচ্ছে যে আমাদের চারপাশে অনেক সময় অনেকে আমাদের ছোট, ছোট কিছু সাকসেস অনেকেই হয়তোবা পায় তাদের লাইফে। কিন্তু আমরা অনেক সময় ক্রেডিট দিতে চাই না। বা তাদেরকে উৎসাহ দিতে চাই না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যদি একজন মানুষের ছোট একটা সাকসেসকেও উদযাপন করি, সে এটাকে বেস করে কিন্তু বড় সাকসেস এর জন্য হাঁটবে। এক্সাক্টলি। সো অনেক সময় আমরা এটাকে আন্ডার এস্টিমেট করি। যেমন আমি আমার নিজের লাইফেও দেখি খুবই সিম্পল কোনো সাকসেসও যদি হয় আমি চাই এটাকে উদযাপন করতে। কারণ আমার কাছে মনে হয় এটাও এমন হইতে পারে যে এটা আমার লাস্ট সাকসেস, অথবা এমন হইতে পারে যে আমি কেন মানে ছাড় দিব। অনেকেই বলে যে না আমি বিশাল একটা সাকসেসের জন্য অপেক্ষা করব। এতে করলে কি হয় যে ডিপ্রেশন আসলে বাড়তে থাকে। আমার কাছে মনে হয় যে অনেক ছোট, ছোট সাকসেসের পরে হয়তো একটা বড় সাকসেস আসতে পারে। সো আমাদেরকে আসলে প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা সাকসেস উদযাপন করা এটাকে উচিত। এক্সাক্টলি এনজয় করতে হবে। এবং আমাদের সারাউন্ডিংসে যেসব মানুষ আমাদের প্রিয়জন বা আমাদের সাথে কানেক্টেড মানুষগুলা যারা ছোট সাকসেস গুলোকে আমাদেরকে আসলে সেলিব্রেট করতে হবে। সো আমরা আরেকটা জিনিস আমরা অনেক সময় আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর অনেক প্রবলেম আমরা জানি। তারপরেও কিছু টিচার, কিছু শিক্ষক আমাদেরকে গড়ে দিয়েছেন। আমি যদি ডক্টর ফেরদৌস স্যারের কথার প্রেক্ষিতেই বলি, যে আমি যখন উনাকে বললাম যে আপনার এই জায়গায় আসার ক্ষেত্রে কোন স্পেসিফিক ঘটনা, উনি কিন্তু প্রতিনিয়ত উনার শিক্ষকদেরকে নিয়ে এসেছেন। সো এটা আসলে মিন করে আমাদের বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে অনেক প্রতিবন্ধকতা আছে, অনেক নেগেটিভ বিষয় আমরা চর্চা করি ডেফিনিটলি। বাট তার ভিতরেও কিছু শিক্ষক আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত গড়ে দিচ্ছেন। সো সো তারাই আসলে হচ্ছেন মূল কারিগর আমাদেরকে বিভিন্ন জায়গায় অ্যা আমাদেরকে নিয়ে আসার জন্য বা আমাদেরকে তৈরি করার জন্য। সো এই মুহূর্তে আমি আরেকটা বিষয় নিয়ে আসতে চাচ্ছি। সেটা হচ্ছে যে অনেক বিষয় দেখা যাচ্ছে যে আমাদের দেশ নিয়ে যখন আমরা কথা বলি, দেখা যায় যে ইউনিভার্সিটির ক্যাম্পাসে স্টুডেন্টদের একটা কমন প্রবণতা হচ্ছে শুধুমাত্র মানে সমালোচনাটা বেশি করা। যে আমি একটা কাজ করব শুধু সিস্টেমের সমালোচনা করা, যে আমার বিশ্ববিদ্যালয় ভালো না, আমার ডিপার্টমেন্ট ভালো না, আমার ডিপার্টমেন্টের টিচার ভালো না, আমরা আসলে কি পড়তেছি। সো দেখা যাচ্ছে যে এই যে প্রবণতা অনেক স্টুডেন্ট, আমিও যেহেতু শিক্ষকতা পেশায় ছিলাম, যখনই আমি স্টুডেন্টদের সাথে কথা বলতাম, স্টুডেন্টদের অভিযোগের আসলে শেষ নাই। সো এত অভিযোগ, সে আসলে কখন পড়াশোনা করবে সেটারও সময় নাই। মানে অভিযোগের এত লম্বা লিস্ট। সো আমি ডক্টর ফেরদৌস স্যারের কাছে একটু জানতে চাইবো যে আপনার কাছে কি মনে হয় যে আমাদের বাংলাদেশে বিশেষ করে এডুকেশন অথবা রিসার্চের ক্ষেত্রে কোন পজিটিভ দিক আপনার কাছে মনে হয় এখনো রয়ে গেছে, যেগুলো আসলে আমরা চেরিশ করে আমরা আরো বড় কিছু করার চিন্তা ভাবনা করতে পারি? বাংলাদেশে আমার মনে হয় ইউজিসি যে ফান্ড গুলো দেয়, এটা অনেক। আমরা যদি হচ্ছে ইউটিলাইজ করতে পারি প্রপারলি, সেই ক্ষেত্রে খুবই ভালো। তারপর হচ্ছে স্কলারশিপ দিচ্ছে। দেখো ওই যে অনেকগুলো স্কলারশিপ বাইরে গিয়ে যেন মানুষ রিসার্চ করতে পারে সেজন্যে। তো এগুলো তো খুবই পজিটিভ। আর যদি বলি আমার নিজের কথা, আমি ইয়াসমিন ম্যাডামের ল্যাবে হচ্ছে আমি ওই মানে সাস্টে আরকি নন লিনিয়ার ল্যাবে কাজ করেছি। খুবই উন্নত একটা ল্যাব। তো তখনকার সময়ে এরকম ল্যাব আমরা চিন্তা করতে পারতাম না। এখন দেখি যে আরো বেশি হচ্ছে ডেভেলপ হয়েছে। তো সেখান থেকে ইনিশিয়াল যে স্টাডি করার বা রিসার্চ এর জন্য বেসটা গড়ে দেয়ার আমার মনে হয় এটা যথেষ্ট আ আমাদের জন্যে। আর এখানকার আমরা যারা বাইরে আসি তারা কিন্তু চায় বা একেবারে আমরা খুব বেশি ডেভেলপড হয়ে চলে আসবো সেরকম এক্সপেক্টও করে না। আমাদের একটা ইনিশিয়াল টাইম থাকে নিজেকে গড়ে নেয়ার। তো বেসিকটা আমি বলব আমরা প্রচুর থিওরি পড়ি। আমাদের হয়তোবা ইন্সট্রুমেন্ট কম বাংলাদেশে। কিন্তু আমাদের বেসিকটা খুবই ভালো। বাংলাদেশের স্টুডেন্টদের আরকি বেসিকটা খুবই ভালো। সেজন্য আমরা যে পাত্রে যাই সেই পাত্রের আমরা রং ধারণ করতে পারি। আমি মনে করি যে হয়তোবা ইনিশিয়াল কিছু ডেইজ লাগে। আ
অ্যাডজাস্ট করতে আমরা যদি বিদেশে গিয়ে রিসার্চ করার জন্য যাই যারা আর কি তারা, কিন্তু আমাদের বেসিকটা খুবই ভালো, আমাদের টিচাররা আমার মনে হয় যে খুবই ভালোভাবেই পড়ান। তো সেই ক্ষেত্রে বেসিকটা যদি ভালো থাকে আমার মনে হয় যে কোনো জায়গায় গিয়ে টিকে যাওয়া সম্ভব। এক্স্যাক্টলি, কারণ এই জিনিসটা যে আমি নিজেও দেখেছি যে আমরা যখন আসি, মানে বাংলাদেশ থেকে যখন আমরা বাইরে পড়াশোনার ক্ষেত্রে আসি, দেখা যাচ্ছে যে আমাদের হয়তো বা প্র্যাকটিক্যাল নলেজটা আমাদের অনেক ক্ষেত্রে একটু কম থাকে, হ্যাঁ, যেহেতু অনেক ইউনিভার্সিটি এবং প্রবলেম যেটা হয় আমাদের যে নতুন ইউনিভার্সিটিগুলো থেকে যারা আমরা আসি, একদম নতুন যে ইউনিভার্সিটিগুলো, দেখা যাচ্ছে যে অনেক সময় ল্যাব স্ট্রাকচার হওয়ার আগে আমরা স্টুডেন্ট নিয়ে নিচ্ছি এবং স্টুডেন্ট স্টার্ট হয়ে যাচ্ছে, স্টুডেন্ট বের হয়ে যাচ্ছে। সো আমাদের দেখা যাচ্ছে যে থিওরিটিক্যাল নলেজটা আমাদের বেশ ভালোই থাকে। হুম, দেখা যাচ্ছে প্রথম 1 ইয়ার অথবা 1.5 ইয়ার আমাদের স্ট্রাগল করতে হয় ল্যাবের সাথে একটু অ্যাডাপ্ট হতে, অ্যাডাপ্ট করতে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে না, আমরা অনেক ভালোই ভালোই মানে করছে আর কি বাংলাদেশের এবং থেকে। হ্যাঁ, এবং আমি আমি যদি বলি আলাবামা ইউনিভার্সিটিতে মনে হয় ওই যে মাস্টার্স, তারপরে হচ্ছে পিএইচডি, আমাদের সাস্টের দুইজনই হচ্ছে বেস্ট স্টুডেন্ট হিসেবে এই বছর অ্যাওয়ার্ড পেয়েছে। তো সেই ক্ষেত্রে দেখো এই জায়গাটাতে আরো অনেক স্টুডেন্ট ছিল, আরো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো সবাই, তো অনেক জায়গা থেকে এসে তারপরে আমরাই কিন্তু অনেক জায়গায় অনেক অ্যাওয়ার্ড পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা শুধুমাত্র আমাদের বেসিকের জন্যই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমিও আপনার সাথে একমত। কারণ আমাদের স্টুডেন্টদের যে সক্ষমতা সেটা আসলে বারবার প্রমাণ হচ্ছে বিদেশের মাটিতেও। তো এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় আমাদের দেশের যে স্টুডেন্ট যারা আছে তারা কি কেরিয়ার হিসাবে, কারণ আমাদের দেশের পড়াশোনাটা অনেক ক্ষেত্রে আসলে কেরিয়ার ওরিয়েন্টেড। আমরা যখনই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিই আমরা চিন্তা করি আসলে কি চাকরি পাবো। ফার্স্ট ইয়ারে এসে আমরা সিলেবাস দেখার আগেই চিন্তা করি যে চাকরি আছে কিনা, মানে ডিসকাশনটা হচ্ছে এরকমই। এটার একটা কারণও আছে, এটা আসলে অ্যাভয়েড করা যায় না, কারণ আমরা যেহেতু স্টিল নাও আমরা আসলে এতটা উন্নত দেশ হতে পারি নাই, রাষ্ট্র হতে পারি নাই। সো দেখা যাচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রেই পড়াশোনার উদ্দেশ্যটা আমাদের জীবনের নিরাপত্তার চাকরি সাথে। নির্ভর। এক্স্যাক্টলি। সো সেই ক্ষেত্রে আহ, আপনার কাছে কি মনে হয় যে হায়ার স্টাডিজে বা গবেষণা এইসব জিনিসকে কি আসলে কেরিয়ার হিসেবে নেওয়া যায়? মানে আমি হ্যাঁ একটা কথা বলি এই জায়গায়, একটু ডিটেল হয়তো বা হ্যাঁ হবে। হ্যাঁ, শিওর। তো আমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই, আমরা সেকেন্ড ইয়ারে ভর্তি হই, আমরা বিসিএস এর জন্য হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে শুরু করতেছি। আমরা যদি রিসার্চের জন্য আমরা সেটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে শুরু করি, সেই ক্ষেত্রে রিসার্চের পেমেন্টটা কিন্তু ডে ওয়ান থেকে। তুমি অনার্স শেষ করতেছো, অনার্স শেষ করে হচ্ছে মাস্টার্স শেষ করার পরে তুমি 2-3 বছর বিসিএস এর জন্য ওয়েট করতেছো, কারণ অনেক লেংদি একটা প্রসেস বিসিএস। কিন্তু তুমি যদি রিসার্চের জন্য তার পরের বছর থেকেই হচ্ছে তুমি রিসার্চে হচ্ছে চলে গেলা। এখন বাংলাদেশেও যারা এমএস করতেছে বা এমফিল করে বা হচ্ছে পিএইচডি করে তারাও কিন্তু পেইড। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে রিসার্চটা তো আরো বেশি আহ, আহ, কি বলবো ফেসিনেটিং হওয়ার কথা, কারণ ডে ওয়ান ওয়ান থেকে আমি হচ্ছে পেইড। তো আমি যদি স্টার্ট করি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে, আমার নিজের কেরিয়ার স্ট্রাকচার আমার মনে হয় অনার্স শেষ হওয়ার পরপরই যে কোনো রিসার্চ ল্যাবে ঢুকে যায় অনেকেই। এবং রিসার্চ ল্যাবে ঢুকে যাওয়া মানে হচ্ছে উইথ মানি, এখানে উইদাউট মানি কোনো ইয়ে নাই, আচ্ছা আচ্ছা জব আচ্ছা। নাই। তো সেক্ষেত্রে একটা জিনিস সবার মনে যে সন্দেহ, যে ওকে ফাইন, আমি রিসার্চ করলাম এবং রিসার্চ করার পরে দেখা গেল যে আফটার কমপ্লিশন অফ মাই আন্ডারগ্রেড স্টাডিজ আমি যদি দেশের বাইরে মুভ করি, অনেকেই বলে যে আমি পিএইচডি করলাম, মাস্টার্স করলাম, দেন হোয়াট উইল বি হ্যাপেন আফটার দ্যাট, মানে এরপরে কি হবে, অনেকে এই কোয়েশ্চেনটা করে। So আমার মনে হয় এটার একটা কোনো ক্লিয়ার কোনো ধারণা যদি আপনি দিতেন আমাদের অডিয়েন্সদের, যে আমি যদি বাইরে হায়ার স্টাডিজ করি, হায়ার স্টাডিজ এর পরে আমার আসলে সেটেলমেন্ট, চাকরি বা আমার নিজের কেরিয়ার গড়ার ক্ষেত্রে আমি কতটুকু বেনিফিটেড হব, নাকি আমাকে আবার দেশে ব্যাক করতে হবে কিনা, অনেকে সেই কোয়েশ্চেন করে যে আমি পিএইচডি করে কি করব। এখন হ্যাঁ রিসার্চ বিষয়টা হচ্ছে এরকম যে আমি ইন্টারন্যাশনালি আমাকে চিন্তা করতে হবে, আমি শুধু দেশে ব্যাক করব দেশে। হ্যাঁ, একটা টার্গেট থাকে আমার, দেশে যেহেতু সবাই আছে, আমার আছে বা আমার ফ্যামিলি আছে, বা আমি দেশকে ভালোবাসি। দেশকে ভালোবাসা মানে এই না যে দেশের জন্য শুধুমাত্র দেশে বসেই কাজ করা যায়, দেশের জন্য কিন্তু বিদেশে বসেও কাজ করা যায়। তো রিসার্চ এমন একটা বিষয় যে আমার কাছে মনে হয় যে এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। তো আমি যে কোনো জায়গায় বসেই আমি ইনকাম করি না কেন, লাইফস্টাইল আমি লিড করি না কেন, আমি দেশের জন্য চাইলে কাজ করতে পারবো, আমি আরেকটু ব্রডলি ইন্টারন্যাশনালি আমি কাজ করতে পারবো। সেই ক্ষেত্রে আমি
আমি যদি অন্য দেশে আমি জবের চিন্তা করি বা বাংলাদেশেও জবের চিন্তা করি, সেখানে প্রচুর স্কোপ আছে। আমরা শুধু জানি না সেটাই। তো আমি আমার ফিজিক্সের ক্ষেত্রে আমি বলব যারা বাংলাদেশে আবার ব্যাক করেছে, অনেকেই আছে ব্যাক করেছে গিয়ে ইউনিভার্সিটিতে ঢুকতেছে। আবার হচ্ছে ওই যে সায়েন্স ল্যাব আছে বা অ্যাটমিক এনার্জি আছে, এগুলা প্রচুর জায়গা আছে। আর হচ্ছে যারা বিদেশে আছে তারা তো অবশ্যই অনেক ভালো আছে, আরো বেটার ইনকাম সোর্স আছে। তো সেই ক্ষেত্রে আমার তো মনে হয় না রিসার্চ শেষ করার পরে, রিসার্চ শেষ মানে কি হচ্ছে পিএইচডি শেষ করার পরে পোস্টডক এরপরে সায়েন্টিস্ট হিসেবে জয়েন করা যায়। ইন্টারন্যাশনাল যে কোনো ইউনিভার্সিটিতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে সুযোগ আছে, বা ইন্ডাস্ট্রি আছে প্রচুর। আমরা শুধু জানি না, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। তো আমাদেরকে আরো প্রচুর জানতে হবে কোথায় কি ফেসিলিটিস আছে সেটাই। আমার মনে হয় না এটা নিয়ে খুব টেনশনের কোনো কিছু আছে। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদেরকে আসলে যেহেতু আমরা এই মুহূর্তে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আসলে ঢুকে গেছি। কোনো ইনফরমেশনই কিন্তু এখন আহ, আহ, মানে আমি আমরা পাবো না বা রিচ করতে পাবো না। হ্যাঁ, আজ করলে আমি প্রচুর অ্যান্সার পাচ্ছি আমার এক্স্যাক্টলি। ইভেন একটা ইউনিভার্সিটি বা একটা রিসার্চ প্রতিষ্ঠানে এই মুহূর্তে কারা আছে, সেখানে বাংলাদেশি কেউ আছে কিনা, কারা রিসার্চ করতেছে, মানে আমরা সব ইনফরমেশন কিন্তু একটা ক্লিকে পেয়ে যাই। হ্যাঁ, সো সো কোয়েশ্চেন করার চেয়ে অথবা মানে ডিপ্রেশনে ভোগার চেয়ে আসলে আমাদেরকে জানার যদি আমরা অ্যাটেম্প্ট নিই তাহলে এটা নিজের হচ্ছে আমাদের। নলেজটাকে একটু ডেভেলপ করলে সেটাই হচ্ছে সবচেয়ে বেটার। এখানে আরেকটা জিনিস আমি জাস্ট ডক্টর ফেরদৌস স্যারের সাথে অ্যাড করবো, সেটা হচ্ছে আমি নিজে ইউএসএ তে আসার পরে দেখলাম যে এখানে ল্যাবগুলোতে প্রচুর হচ্ছে চাইনিজ এবং ইন্ডিয়ান স্টুডেন্ট, ইভেন ফ্রম ইরানের সাথে যুক্তরাষ্ট্রের দেখা যাচ্ছে এত বৈরী সম্পর্ক, কিন্তু এরপরে ইরানিয়ান স্টুডেন্টরা থাকছে, ওরা এখানে আসবে। এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যে ইউনিভার্সিটিতে পিএইচডি করছি সেখানে একটা ডিপার্টমেন্ট, পুরো ডিপার্টমেন্টের মানে প্রফেসর 90% হচ্ছে ইরানিয়ান। সো কোয়েশ্চেন হচ্ছে আমরা যখন দেশপ্রেমের কথা বলি যে আমি দেশে কাজ করব, আমি চাইনিজ স্টুডেন্টদেরকে বললাম যে চায়না এত ডেভেলপ করতেছে, সো তারপরে তুমি এখানে কেন? সো এত ডেভেলপ যেহেতু চায়না করতেছে তাহলে আমি চায়না থেকেই পড়াশোনা করি। সো বললো যে না, আমাকে ইউএসএ থেকেই পড়াশোনাটা করতে হবে, পরে আমি হয়তো চায়নাতে যাব। সো এই যে বিষয়গুলো যে আমাদেরকে আসলে বের হয়ে আসতে হবে, এবং আমাদের দেশের প্রেক্ষিতে আমাদের গভর্নমেন্ট এত এত মানুষকে আসলে চাকরি দেওয়াটাও টাফ। আমরা এখন বিসিএস ক্রেজি আমরা ভুগতেছি যে আমরা বিসিএসই হইতে হবে, কিন্তু কয়জন আসলে বিসিএস এ যাবে? 2000-3000-এর বেশি কিন্তু প্রতি হ্যাঁ, বছর হচ্ছে না, অথচ সো বের হচ্ছে 20-25 হাজার। এক্স্যাক্টলি। সো এখান থেকে যদি আমাদের পলিসি মেকারও যদি এটা চিন্তা করে যে হ্যাঁ আমরা আরো বেশি সংখ্যক, কারণ স্টিল নাও বাংলাদেশ থেকে যে পরিমাণ স্টুডেন্ট বাইরে আসতেছে তাও কিন্তু অনেক কম, আমরা অনেক চাইলে আরো স্টুডেন্ট কিন্তু পাঠাতে পারি। সো এই বিষয়গুলোকে যদি আমরা প্রথম থেকেই, ডক্টর ফেরদৌস স্যার যেটা বললেন যে আমরা যদি আমাদের ডে ওয়ান থেকে যদি আমরা চিন্তা করি ক্যাম্পাসে এসেই, তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা জাস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেই হয়তো আমরা পেইড হতে থাকবো। সো হ্যাঁ, আমাদের টাইমটাও সেভ হবে। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের সাথে অনেক দর্শক এই মুহূর্তে সংযুক্ত আছেন। আমি অডিয়েন্সদেরকে বলবো যে কারো যদি কোনো কমেন্ট থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, অথবা ডক্টর ফেরদৌস স্যারের কাছে যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে তাহলে সেটা বলতে পারেন, আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই মুহূর্তে যে জিনিসটা যে এই যে আমরা দেশের বাইরেও কেরিয়ার গড়তে চাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টদের একটা কনফিউশন থাকে যে কোন ধরনের দক্ষতা আসলে আমাদের এই মুহূর্তে আমাদের মধ্যে আসলে বিল্ড আপ করা প্রয়োজন। যে কনফিউজড হয়ে যায় যে আমি আসলে কি করব। কেউ বলে যে হ্যাঁ, অনেকে বলে যে সিজিপিএ ম্যাটার করে না, অনেকে বলে যে হ্যাঁ, কি বলে যে জিআরই করো, অনেকে বলে আইএলটিএস করো, অনেকে বলে যে না কিছুই লাগবে না, শুধু রিসার্চ করো। তো আসলে বিষয়টা আসলে কি, যে কোন কোন দক্ষতা বা স্কিল সেট আমাকে এগিয়ে রাখবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে অথবা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিজের কেরিয়ার গড়ার ক্ষেত্রে, এই বিষয়ে যদি কিছু বলেন। সিজিপিএ ম্যাটার করে না এটা ঠিক না। সিজিপিএ অবশ্যই ম্যাটার করে। এখন সিজিপিএ মানে এই না যে আমাকে ফার্স্ট হতে হবে, আমাকে 3.94 3.95 বা আউট অফ 4 পেতে হবে। তো সিজিপিএ ম্যাটার করে, একটা এভারেজ সিজিপিএ তো লাগেই। আর একটা এভারেজ সিজিপিএ কিন্তু নিজের যোগ্যতাটাকেও হচ্ছে প্রমাণ করে। তো এটা একটা সিজিপিএ তো লাগবেই। আর তারপরে আমাদের ইউনিভার্সিটিতে এখন আমি দেখলাম যে একটু অ্যাডভান্স হয়েছে, কিন্তু আমাদের সময়টাতে আমরা কোনো প্রেজেন্টেশন দিই নাই। তো প্রেজেন্টেশন স্কিলটা খুবই ইম্পর্টেন্ট। আমি যখন কোনো প্রফেসরকে কনভিন্স করব, আমাকে অবশ্যই আমাকে প্রেজেন্টেশন দিতে হবে। তো আমি যেটা জানি সেটা হচ্ছে প্রকাশের 2টা ভাষা, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে কলম।
তো মুখের ভাষাটা খুবই ইম্পর্টেন্ট যখন আমি একজন প্রফেসরকে কনভিন্স করব আমাকে প্রেজেন্টেশনের মাধ্যমে আমাকে দিতে হবে। আর কলমের ভাষাটা দরকার যখন আমি লিখব। তো এই ২ টা জিনিসই আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় রিসার্চ পেপার পড়া উচিত। একদম ইউনিভার্সিটির শুরু থেকেই কি রিসার্চ এখন হচ্ছে, এটা একটা। আর হচ্ছে আ আ আমাদেরকে কিছু প্রোগ্রামিং জানতে হবে। যেমন আমি ইউএসএ আসার পরে দেখি যে এরা কথা বলে হচ্ছে পাইথনের ভাষায়। মানে মানুষজন কথা বলে পাইথনের ভাষায়। তো সেই ক্ষেত্রে আমাদের পাইথন বা হচ্ছে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস বা এরকম জাভা এরকম ২-১ টা প্রোগ্রামিং জানা উচিত। আর হচ্ছে কিছু ডাটা প্লটিং এর জন্য, কারণ এক্সপেরিমেন্টাল ল্যাবে হোক বা হচ্ছে থিওরিটিক্যাল হোক প্রচুর ডাটা প্লট করতে হয়। সেই ক্ষেত্রে ম্যাটল্যাব বা এরকম অরিজিন ল্যাব এই জিনিসগুলো আর কি বেসিক ধারণা থাকলে এখানে আসার পরে বা দেশের বাইরে আর কি রিসার্চ করার সময় খুবই এগুলো হেল্পফুল হয়। আর নয়তো পিছিয়ে থাকে মানুষজন বা একটুখানি আর চোখে দেখে হচ্ছে প্রফেসররা। তো এই বিষয়গুলো আমার মনে হয় ধীরে ধীরে সিভিতে যদি এড করা যায়, আমরা যদি শুরু থেকে আমাদের সিভিটাকে ইমপ্রুভ করতে থাকি প্রতি বছর, যে আমি কি নতুন জানলাম, কি নতুন শিখলাম, এই জিনিসগুলো অনেক আমাদেরকে ডেভেলপ করে আর কি ডে বাই ডে। আসলেই এই প্রেজেন্টেশনের যে স্কিলটা আমার মনে হয় আমাদের ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন চালু রেগুলারলি হয়েছে এখন। প্রেজেন্টেশন হয়, এটা খুবই ভালো। বাট যে জিনিসটা হচ্ছে যে প্রোগ্রামিং এর যে বিষয়টা অনেক সময় আমরা অনেক কনফিউজড থাকি, যে এবং আমার এক্সপিরিয়েন্স থেকেও যদি আমি দেখি যে সেটা যে ল্যাবই হোক, সেটা নট নেসেসারি শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের ল্যাব হইতে হবে, না, সেটা না। ইভেন আমাদের বায়োলজির ল্যাবেও কেউ যদি পাইথন অথবা প্রোগ্রামিং, সেটা আর হইতে পারে, পাইথন হইতে পারে, মানে ডাটা সায়েন্সের সে তার যদি কোনো স্কিল থাকে তো সে সবার চেয়ে এগিয়ে থাকে। এগিয়ে। এক্সাক্টলি। এবং এবং আমি জানি না, আমি 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 এটা কখনো হয়তো বলার চেষ্টা করব কোথাও, যে আমাদের পলিসি মেকাররা অথবা ইউনিভার্সিটি যদি এটা করে যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য পাইথন অথবা প্রোগ্রামিং স্কিল শেখাটা খুব বাধ্যতামূলক যদি করে দেয়, তাহলে সেটা আরো বেটার হতো। সো দেখো আমি কিন্তু সি প্লাস প্লাস আমি করেছি, আমাদের ফিজিক্সে ম্যান্ডেটরি ছিল। সি প্লাস প্লাসে আমি হচ্ছে এ প্লাস পেয়েছি ২টা কোর্সে, আমি কিছু শিখি নাই। আমি শুধু আউটপুট জানি 5+5 দিলে হচ্ছে 10 আসে কিভাবে আমি সেটা জানি, এবং যদি 10 এর কম আসে তাহলে আমি রাখবো ওকে, আর নয়তো হচ্ছে 10 এর যদি বেশি আসে আমি রাখবো না, আমি পাস করে দিব। এই ২টা জিনিস আমার যতটুকু মনে পড়ে আমি শিখেছি। এরপরে আমার আর কিছু আমার নলেজ নাই। এটা আরেকটা জিনিস হচ্ছে কি, দেখা যাচ্ছে যে আমাদের পাইথন অথবা এই যে সি প্লাস প্লাস প্রোগ্রামিং যে কোর্সগুলো, সেগুলো অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা নন মেজর কোর্স হিসাবে নেয় ক্যাম্পাসগুলোতে। এবং আমি জানি না আমাদের দেশে কেন এই নন মেজর কোর্স টার্মটাকে নন মেজর বলে, এটা এটা তো গুরুত্ব মেজর। কেন জানি কমায় দেওয়া হয়। মানে এটা খুবই ইন্টারেস্টিং যে আমি স্ট্যাটিস্টিক্স শিখবো, দেখা যাচ্ছে যে আমি যখন স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টে যখন বায়োলজির একটা স্টুডেন্ট যাচ্ছে, তাকে বলা হচ্ছে এটা নন মেজর কোর্স। এই যে নন মেজর টার্মটা, এটা বলেই কিন্তু এটার গুরুত্ব প্রথমেই কমে যাচ্ছে। এবং পরে যেহেতু মানে সে বায়োলজির স্টুডেন্ট, সে স্ট্যাটিস্টিক্স অথবা বায়োলজির স্টুডেন্ট, সে সি প্লাস প্লাস শিখতে যাচ্ছে, দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি এটা তার মধ্যে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে যে আমি এটা আসলে কিভাবে কন্ডাক্ট করবো। সো ওই জায়গা থেকে আসলে আমাদের আসলে বের হয়ে আসা উচিত এই চর্চা থেকে। এবং আমি একমত ডক্টর ফেরদৌস স্যারের সাথে যে বাংলাদেশের স্টুডেন্টদেরকে এই বিষয়ে খুবই কেয়ারফুল থাকতে হবে, যে বাইরে আসার আগে অন্তত একটা প্রোগ্রামিং স্কিল যদি সে শিখে আসতে পারে, এটা ডেফিনেটলি তাকে সবার চেয়ে এগিয়ে রাখবে, ডেফিনেটলি। আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় আমরা নিজেরাই মনে করি আমি এই জিনিসটা পারবো না, আমি এই জিনিসটা করতে পারবো না। কিন্তু দেখা যায় যে আমরা সেটা ফেস করতে জানি না। আসলেই পারবো কি পারবো না, আমরা ওই যে ভয়টুকুকে আমরা অতিক্রম করতে পারি না। এখন আমার কথা হচ্ছে সামনে নদী আছে, আমি সাঁতার জানি না বলে আমি আহ নদীর কাছে গেলাম না, অথচ আমি নদীর কাছে গিয়ে আমি গিয়ে দেখলাম যে হচ্ছে ওইখানে নৌকা ছিল বা একটা বৈঠা ছিল। আমি যদি সাহস করে বৈঠাটা হাতে নিয়ে আমি নৌকাটা নিয়ে নেমে যেতাম, আমি ওই পারে আমি চলে যেতে পারতাম, এবং ওই পারে আমার জন্য সুন্দর একটা লাইফ ছিল। তো এই জিনিসটা যে ইনার একটা বাধা, ওইটাকে অতিক্রম করাটা আমার মনে হয় সবচেয়ে বড় দক্ষতা। এক্স্যাক্টলি। আসলে আমি জানি না আমাদের সাথে যারা অডিয়েন্স আছেন তারা শুনতে পাচ্ছেন কিনা, মানে এই এই বিষয়টাই আসলে ইম্পর্টেন্ট, যে আমি আসলে আমাকে শুনতে পাচ্ছি কিনা, আমি আসলে কি চাই। মানে অনেক বাধা, এবং বাংলাদেশের মতো একটা দেশে যখন আমরা জন্মগ্রহণ করি, তখন আসলে বাধার লিস্ট নিয়েই হয়তো আমরা জন্মগ্রহণ করি। এখন কথা হচ্ছে আমি কি এই লিস্টকে চর্চা করব, নাকি আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকবো। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের আজকের যে এপিসোডটা হচ্ছে
ওমেন এম্পাওয়ারমেন্ট ইন সায়েন্স। সো এই ক্ষেত্রে মেয়েদের উদ্দেশ্যে কি মানে আলাদা করে কিছু বলার আছে কিনা, যদি সে নিজেকে এই গবেষণা অথবা সায়েন্সে ক্যারিয়ার করতে চায়, তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? ওমেন এম্পাওয়ারমেন্টটা আসলে কি? আমাকে কেউ শুনবে। আমি আমি ৫ জন ল্যাবমেট আমার কথাটার গুরুত্ব আছে। সেটাই তো ওমেন এম্পাওয়ারমেন্ট। বা হচ্ছে আমি আমার ফ্যামিলিতে আছি। আমি একজন মেয়ে হিসাবে আমি আন্ডার এস্টিমেটেড ছিলাম। আমার কথা কেউ শুনতো না। আজকে আমাকে শুনছে। সেটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট। এখন আমি যদি বলি যে সায়েন্সের কথাটা, এখন সায়েন্সে এসে আমি যখন একজন মেয়ে হিসাবে আমি একটা অ্যাপ্রোচ দিচ্ছি বা আমি একটা মতামত দিচ্ছি, সেখানে অ্যাপ্রুভাল হচ্ছে কিনা। এখন আমাদের সমাজের সমস্যাটা হচ্ছে আমরা ওই মেয়েদেরকে আগে থেকেই যে এটা মেয়েদের জন্য এই কাজটা না, ছেলেদের জন্য এই কাজটা, সেটা সেই হিসাবে আমরা আলাদা করে দিই। কিন্তু আমরা যদি চিন্তা করি মাদাম কুরি সেই ছিল ১৯০৩ সালে বা হচ্ছে ১৯১১ সালে আহ, সে সে হচ্ছে পদার্থবিজ্ঞানে, তারপরে হচ্ছে কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেয়েছে। আসলে মেয়ে ছেলে বলে কোনো বিষয় না, সবাই সব কাজ করতে পারে, কিন্তু আমাদেরকে ওইটা আগে বিশ্বাস করতে হবে যে আমিও পারবো। আর মেয়েদের ক্ষেত্রে আমি বলবো, আমি আমি একটা মেয়ে হিসাবে আমি দেখি, আমি যখন চারপাশে আমি বাঙালি মেয়ে আমি দেখি, আমি সায়েন্স বিষয়ে কথা বলার উম, আমি কোনো মেয়ে পাই না। তো আমরা কথা বলি ওই যে লিপস্টিক শাড়ি, ওই লিপস্টিক শাড়ি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে আমরা আমরা যখন ৪-৫ জন একটা মেয়ে আমরা কথা বলবো, আমরা ওইগুলো বাদ দিয়ে আমরা যদি একটা সায়েন্স ম্যাগাজিন বিষয়ে কথা বলি বা আমরা একটা জার্নাল বিষয়ে আলাপ করি, আমাদের নলেজটাকে ডেভেলপ করতে হবে। আমরা মেয়ে হিসাবে আমরা পিছিয়ে আছি এই জন্যে, কারণ আমাদের নলেজটা কম, আমাদের যোগ্যতা কম না, আমাদের নলেজটা কম, আমাদের চেষ্টাটা কম। তো আমাদের নলেজ, চেষ্টা, তারপরে আমাদের পড়াশোনার স্ট্রাকচারটা আমরা যদি চেঞ্জ করি বা আমাদের গল্পের স্ট্রাকচারটা আমরা যদি চেঞ্জ করি, সব কিন্তু আমরা ক্লাসরুমে পড়ি না। আমরা আড্ডা দিতে শিখি, আমরা হচ্ছে চ্যাট করতে গিয়ে আমরা এগুলো শিখি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এভাবে আমরা যদি নিজেদেরকে ডেভেলপ করতে পারি, আমাদের ছেলে মেয়ে কোনো বিষয় না, সবাই এইভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারবে। আমি একটা জরিপ দেখতেছিলাম কয়েকদিন আগে, একটা ওই যে ডেমোগ্রাফিক স্ট্যাটিস্টিক্স আর কি, যে ওমেন ইন ফিজিক্স, তো ইউএস এর একটা জরিপ। সেই ক্ষেত্রে মেয়েদের ইনভলভমেন্ট হচ্ছে বা মেয়েরা এখন চাকরি করছে 16% সারা বিশ্বে। তার মধ্যে এশিয়ান হচ্ছে 13.2%। তো চিন্তা করো সেই ক্ষেত্রে আমরা এখনো কত পিছিয়ে। এটা কি শুধুমাত্র মানে আমরা ওই বাচ্চা লালন করব বা করব এই জন্যে, তা না। আমার মনে হয় আমরা এগিয়েই আসি না, আমরা সাহসটা করি না। আমরা যারা সাহস করব, রাস্তা সবার জন্যই, রাস্তা শুধু ছেলের জন্য না বা এই রাস্তাটা মেয়ের জন্য না, একটা রাস্তা সবার জন্য। এখন আমি সেই রাস্তায় হাঁটবো কিনা এটা আমাকে ডিসাইড করতে হবে। আমি যদি মনে করি এই রাস্তায় হাঁটবো, হ্যাঁ সেই রাস্তায় আমার গর্ত থাকবে, সেই রাস্তায় কাটা থাকবে, যে কোনো রাস্তাতে গেলেই আমার হচ্ছে সেই জিনিসগুলো আমি পাবো। এটা রিসার্চেও থাকবে। তো এখানে ভয় পাওয়ার আসলে কিছু নাই। আমার মনে হয় সবাই অতিক্রম করতে পারবে। একবার সাহস করে শুধু নেমে পড়লেই হলো। আসলে আমি আমি আমাদের সাথে যারা আছেন এই মুহূর্তে লাইভে, আমার মনে হয় যে আমরা সবাই ইন্সপায়ার্ড হচ্ছি যে আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা এই মুহূর্তে আমাদের গেস্ট বলেছেন, যে আসলে রাস্তাটা সবার জন্য উন্মুক্ত, কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং এই ডিসিশন মেকটা আমাদেরকেই করতে হবে। এবং বাংলাদেশে যেটা হয়, আমি আমি নিজেও সেটা অনেক সময় অনেক জায়গায় বলে থাকি যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। মানে লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, আমাদের মেন্টালিটি চেঞ্জ করলে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়। এবং আমাদের বাংলাদেশের মেয়েরাও যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিচ্ছে, এটার বহু প্রমাণ কিন্তু আমাদের সামনেই রয়েছে। সো এই মুহূর্তে কিন্তু এটা নিয়ে ডিসকাস করাটাও আসলে খুব একটা যৌক্তিক না যে আমি ছেলে না মেয়ে, বা মেয়েদের সুযোগ কতটুকু এক্সাক্টলি। বা ছেলেদের কতটুকু, কারণ আমরা অনেক পথ কিন্তু হেঁটে এসেছি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে আবার আমাদেরকে ব্যাক করতে হয় বাংলাদেশের মতো দেশগুলোতে, আবার গিয়ে সেই প্রশ্নের আনসার দিতে হয় যে আমি আমি মেয়ে, তাহলে আমি কি পারবো কিনা, বা আমি ওই জায়গায় পারবো কিনা। বাট আমার মনে হয় এই মুহূর্তে আমরা 2023 সালে আছি, এবং এটা অলরেডি প্রমাণিত যে আমরা যদি আমাদের নিজের যোগ্যতায় অথবা নিজের ইন্সপিরেশন আমরা যদি নিজেরা এগিয়ে আসি, তাহলে ডেফিনেটলি আমরা বিশ্ব দরবারে আমরাও বাংলাদেশকে পরিচয় করে দিতে পারবো। এইখানে একটা কোয়েশ্চেন আমি আবার করব, সেটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে আহ, যেহেতু আমাদের এপিসোডটাই হচ্ছে মেয়েদেরকে এনকারেজ করার জন্যই, সেজন্য কোয়েশ্চেনটা করা, যে মেয়েদের আসলে সুযোগটা কতটুকু,
মানে আমরা যদি আবার সুযোগের কথা চিন্তা করি, একজন মেয়ে, হ্যাঁ, সে চিন্তা করলো ওকে ফাইন, আমি এই 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 ধরনের গল্প, যে গল্পগুলো আমি করি সেখান থেকে আমি বের হয়ে এখন আমি সায়েন্স গবেষণা নিয়ে গল্প করব। আমি একটা গ্রুপে যদি থাকি তাহলে আমার কাছেও ডিসিশন নেওয়ার জন্য মানুষ আসবে, আমার ফ্রেন্ডরা আসবে। মানে সে যখন এটা চাইবে, এখন কোয়েশ্চেনটা হচ্ছে তাহলে তার আসলে সুযোগ কতটুকু ওয়েট করতেছে তার জন্য সামনে, সেটা গবেষণায় অথবা বিজ্ঞান অথবা হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে। এখন ইন্টারনেটের যুগ, আমরা ঘরে বসে যে কোনো ইনফরমেশন আমরা ইন্টারনেটে পেয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে জানার জন্য আমাকে কোনো ছেলের কাছে যেতে হবে বা আমাকে একটা মানে রিসোর্স খুঁজতে হবে, তা কিন্তু না। আমরা রিসোর্স আমাদের হাতের মুঠোয়। সেই ক্ষেত্রে আমার মনে হয় নিজেকে ইমপ্রুভ করার জন্য, নলেজ বাড়ানোর জন্য আমরা মানে রিসোর্স আমরা পাচ্ছি অনলাইনে। কেউ যদি পাইথন কোর্স করতে চায় সেই ক্ষেত্রে ফ্রি পাইথন আছে। তো নিজেকে আমি যখন মানে কম্পিটিটর হিসেবে আমি এস্টাবলিশ করে ফেলবো অলরেডি, সেই ক্ষেত্রে আমি দেশের ভেতরে হোক দেশের বাইরে হোক, আমি প্রচুর মেয়েদেরকে আমি জানি যে হচ্ছে দেশের ভেতরে প্রচুর ভালো ভালো কাজ করছে, এমনকি রিসার্চ করছে, পিএইচডি করছে। তো আমার সাথে একজন আপুর কোলাবোরেশন আছে, সে প্রচুর অ্যাওয়ার্ড পায় প্রতি বছর। তো সেই ক্ষেত্রে ওনার 2টা বেবি আছে। আমি মনে করি না এটা কোনো প্রতিবন্ধকতা। ওনার হাজবেন্ড অনেক সাপোর্টিভ, হয়তোবা অনেকে সেটা বলবে, কিন্তু এছাড়াও হ্যাঁ, এটা আমি এটা বিশ্বাস করি যে হাজবেন্ড বা হচ্ছে যাদের বিয়ে হয়ে যায় তাদেরকে অনেক সাপোর্টিভ একটু হতে হয়। এটা শুধু যে মেয়ের ক্ষেত্রে তা না, একটা ছেলের ক্ষেত্রে ও যদি তোমাকে হচ্ছে ইয়ে করে যন্ত্রণা দেয়, সেই ক্ষেত্রে তুমি কিছু করতে পারবো না। হ্যাঁ, তো সেটা আমার মনে হয় না শুধুমাত্র হাজবেন্ডের দোহাই দিয়ে কোনো কিছু করা যাবে বা বয়ফ্রেন্ডের দোহাই দিয়ে হচ্ছে থেমে থাকা উচিত। সেই ক্ষেত্রে আমার মনে হয় নিজেকে অনেক স্ট্রং হতে হয়। নিজেকে যদি স্ট্রং করা যায় বা আমি যেটা চাই সেদিকে আমি যদি ফোকাস থাকি, আমি নিজেকে ইমপ্রুভ করি। আমি একই কথা বলতেছি আসলে, সেটা এই মুহূর্তে যারা নিজেরা ডিসিশন নিচ্ছে যে হচ্ছে আমি রিসার্চের দিকে যাব নাকি হচ্ছে জবের দিকে যাব। একটা জিনিস হচ্ছে কি, আমরা অনেক আরামপ্রিয়, স্পেশালি মেয়েরা। একটু আরামপ্রিয় বলতে কি আমি না আমি আমি একটু মেয়েদের কথাই ও আলাদা করে আচ্ছা আচ্ছা। বলতেছি। হ্যাঁ, হ্যাঁ। আরামপ্রিয় বলতে কি, ও আচ্ছা আমার হাজবেন্ড আছে, কি দরকার, ভালোই তো আছি। তো ইনকাম সোর্সের চিন্তা নাই। কিন্তু আমি একটা জিনিস বলবো, এই যে একটা মানে আনন্দ, নিজে একটা কোনো কিছু বের করার, একটা কিছু ইনোভেশনের পরে যে আনন্দ, এই আনন্দটা সবারই পাওয়া উচিত আমার মনে হয়। আমি যেদিন প্রথম অ্যাটম দেখি আমার স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে, অ্যাংস্ট্রম লেভেলের একটা জিনিস আমি নিজে আমি ভিজুয়ালাইজ করে আমি দেখতেছি। এই জিনিসটার এত ফিলিংস, তো আমার কাছে মনে হয় যে আমার তো খুব আফসোস হয় যে এই ফিলিংসটা সবারই পাওয়া উচিত। হ্যাঁ, তো রিসার্চের আনন্দটা হচ্ছে এটা। মানে আমি মনে করি যে এই আনন্দটার জন্যই মানুষের কাজ করা উচিত। তারপরে কষ্টটা কোনো বিষয় না। হ্যাঁ, কষ্ট সব লাইফেই আছে, হয়তোবা আমি মানে আমার যদি সবকিছু রেডি থাকে সেই ক্ষেত্রে আমি আরামদায়ক একটা জীবনযাপন করতে পারবো। রিসার্চে হয়তোবা তার চাইতে কষ্টটা একটু বেশি, কিন্তু তার পরবর্তীতে নিজের একটা উদ্ভাবনের যে আনন্দ, সেই আনন্দটা হাজার গুণ বেশি। এবং এটা নিজের একটা কারেজ, নিজের আত্মবিশ্বাস, আমি করেছি, এই জিনিসটা আমার, আমি ওন করি, এই ফিলিংসটা অন্যরকম। আমার মনে হয় যে মেয়েদের এই জিনিসগুলা পাওয়া উচিত, বাংলাদেশি মেয়েদের অন্তত আর একটু ইন্সপায়ার হওয়া উচিত এদিকে আসা রিসার্চের ক্ষেত্রে। আর জবের কথা বলবো, জব আসলে ছেলে মেয়ে সবার জন্যই সমান। আমি অন্তত কোনো ডিফিকাল্টিস ফেস করিনি যে আমি 5 জন ছেলের সাথে আমি যখন কম্পিট করেছি কেউ আমাকে মেয়ে বলে আমাকে দাবিয়ে রেখেছে, এরকম আমি কখনো ফেস করিনি। বরং আমার মনে হয় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মেয়েদেরকে আরো মানে প্রায়োরিটাইজ করা হয়। একটা অ্যাডভান্টেজ থাকে মেয়েদের, যে হচ্ছে এশিয়ানদের স্পেশালি, তারপরে মেয়েদের, এরকম আমরা বরং আরো অ্যাডভান্টেজ পাই। সেই ক্ষেত্রে জবের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না, বা আমি অন্তত এখন পর্যন্ত ফেস করিনি। আমার মনে হচ্ছে যে আমাদের যারা দর্শক অডিয়েন্স ডেফিনেটলি ইন্সপায়ার্ড হবে ডক্টর ফেরদৌস স্যারের কথায়, কারণ অনেক বিষয় উঠে আসতেছে। ইনোভেশনের যে আনন্দ, একটা বিষয় নিয়ে উনি কথা বললেন, মানে ডেফিনেটলি মানে নিজের নতুন কিছু করা বা নিজের এক্সপিরিয়েন্স নেওয়া, এটা আসলে অনেক আনন্দের। আমি আমাদের দর্শক এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন, আমি বলবো যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আমাদের সেশনটি হয়তো আর কিছুক্ষণ থাকবে। সো এই মুহূর্তে আমি অনেক কথাই আসলে হলো আর কি, কেরিয়ার, বাংলাদেশি পার্সপেক্টিভ, তারপর হচ্ছে যে স্কিল সেট, অনেক কিছুই হলো। এই মুহূর্তে আমি ডক্টর ফেরদৌস স্যারের কাছে যে ভবিষ্যৎ
কোনো প্ল্যান বাংলাদেশকে নিয়ে বা আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? জাস্ট মানে আপনার যদি আমাদের সাথে শেয়ার করেন আরকি বা আমাদের দর্শকদের সাথে যে ভবিষ্যতে আপনার বাংলাদেশকে নিয়ে অথবা আ আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ। সত্যি কথা বলতে কি আমি আসলে একটু ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করার চেষ্টা করি। আমি এমন একটা বিষয় নিয়ে কাজ করি, সেইখানে এই মুহূর্তে বাংলাদেশে এই বিষয়ে কাজ করার কোনো সুযোগ নাই। এবং আমি এখনো অনেক আর্লি স্টেজ মানে রিসার্চার। তো একটু অন্যরকম শোনায়। তারপরে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এখনো নিঃস্বার্থভাবে বিদেশ থেকে কেউ কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবে সেই সময়টুকু এখনো আসে নাই। তো আরেকটু স্টেবিলাইজ হোক দেশটা, আমি নিজেও আরেকটু স্টেবিলাইজ হই। তারপরে হয়তোবা এগুলো নিয়ে ভাববো। কিন্তু যারা অলরেডি কোনো প্রজেক্টে হাত দিয়েছেন বা অলরেডি উম কাজ করার চিন্তা করছেন, তো আমার কাছে মনে হয় আমি যদি তাদের কোনো সাহায্যে আসতে পারি সেটা হচ্ছে খুবই ভালো হবে। কিন্তু আমি প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে কিছু করার ট্রাই করি। যেমন হচ্ছে বাংলাদেশ থেকে যারা রিসার্চ আ করতে চায় দেশের বাইরে, আমি তাদেরকে হেল্প করার ট্রাই করি বা একটু ন্যূনতম যদি আ তাদের রিসার্চ এ একটু হেল্প করার সুযোগ হয় বা আমার যেটা ইচ্ছা সেটা আমি আ এখন এখনো আমার কোলাবোরেশন আছে বুয়েটের সাথে। তো এইভাবে আমি যদি কাজ করতে পারি সেটা আমার জন্য মনে হয় এখন পর্যন্ত আমার চিন্তা। আরো যদি কেউ ওই যে কোলাবোরেশন এর জন্য আমাকে নক দেয়, আমি ডেফিনিটলি হচ্ছে ওয়েলকাম। সবার আমি সবার সাথে কাজ করতে ইচ্ছুক। তো এগুলো হচ্ছে আর স্টুডেন্টদের এনকারেজ করা যেটা আরকি বা একটু মোটিভেট করা বা একটু হেল্প করা যারা রিসার্চ করতে চায়। সেটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। এখানে আমার কোনো আউটপুটে আমি কোনো চিন্তা করি না। হ্যাঁ, আমাদের কাছেও সেটা প্রত্যাশা থাকবে যে আসলে আমরা যারাই দেশ থেকে বাহিরে থাকি আমরা সবসময় আসলে দেশকে খুবই মিস করি। এবং আমরা সবসময়ই চাই কোনোভাবে আমার একটা অ্যাচিভমেন্ট আমার কাছে ১ম এ যখন আমরা চিন্তা করি কারণ আমরা সেটা বাংলায় চিন্তা করি, বাংলায় ভাবি। মানে বাংলাদেশকে আসলে অ্যাপার্ট করা টাফ। যাই হোক আমাদের আলোচনা আসলে অনেক দূর এগিয়েছে। আমি আর খুব বেশি সময় নিব না। এবং আমরা আসলেই আমাদের অডিয়েন্স যারা আমাদের সাথে ছিলেন অথবা পরবর্তীতে যারা দেখবেন আমাদের এপিসোড ডেফিনিটলি ইন্সপায়ার্ড হবেন আমি মনে করি। সো লাস্ট আমি একটা কোয়েশ্চেন করব সেটা হচ্ছে যে এই মুহূর্তে যারা ক্যাম্পাসে আছে খুবই সংক্ষেপে তারা যদি প্ল্যান করতে চায় তাদের ক্যারিয়ার অ্যাজ এ সায়েন্টিস্ট অথবা রিসার্চার সো তাদের আসলে কোন বিষয়গুলা মানে আপনি গুরুত্ব দিতে বলবেন? তাদের তাদের লাইফস্টাইল অথবা তাদের থিংকিং এ কি ধরনের চেঞ্জ নিয়ে আসলে তারা হয়তো খুব সহজেই বা সহজে আসলে হয় না, স্ট্রাগল সবাইকেই করতে হয়। কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আসলে পৌঁছতে পারবে। হ্যাঁ, সেটা যদি আমাদের একটু বলেন। আমার মনে হয় ১ম কাজটাই হচ্ছে আমাদেরকে স্বপ্ন একটু বড় করে দেখতে হবে। আমরা যদি স্বপ্ন দেখি 100 আমরা হয়তো অ্যাচিভ করব 80 আমাদের 80 যথেষ্ট। তো সেই ক্ষেত্রে আমাদের স্বপ্নটাকে একটু বড় করে দেখতে হবে এবং প্রতিদিন আমাদের সেই স্বপ্নের পেছনে একটু করে শ্রম দিতে হবে। তো এবং বছর শেষে আমাদের সিভিটাকে আমাদের দেখতে হবে। আমি সেটা একটু আগেও বলেছি যে আমার সিভিতে আমি নতুন কিছু যোগ করতে পারলাম কিনা এবং আমাদের একটা চেক লিস্ট বানাতে হবে আমার কাছে মনে হয়। টু ডু লিস্ট যেটা আমি এই বছরে এই জিনিসগুলো করব। কারণ আমার রিসার্চ আমি যদি সামনে নিয়ে আমি রিসার্চ করব আমি যদি সামনে একটা চেক লিস্ট নিয়ে দাঁড়াই, আমি এটা ফুলফিল করতে পারলাম কিনা, আমার প্রেজেন্টেশন স্কিলের উপরে আমি কোনো কাজ করতে পারলাম কিনা, আমি আমার প্রোগ্রামিং এর উপরে কোনো কাজ করতে পারলাম কিনা, আমি এই বছরে আমি কতগুলো রিসার্চ পেপার পড়লাম। আমরা তো গল্পের বই পড়ি। রিসার্চ পেপার একেকটা গল্পের বই। আমার কাছে মনে হয়। তো আরেকটা সাধারণ একটা সাজেশন হচ্ছে রিসার্চ লাইফটাকে খুব বেশি আলাদা করে দেখার কিছু নাই। এটা জাস্ট একটা আলাদা পথ। আমার কাছে মনে হয়। আমরা আমরা পাস করব, অনার্স পাস করার পরে আমরা আ আ হচ্ছে বিসিএস এর দিকে যাবো বা হচ্ছে আমরা একটা কোনো মাল্টিন্যাশনাল কোনো কোম্পানিতে জয়েন করব নাকি আমরা রিসার্চ করব। এটা একটা আলাদা আ পথ, হাঁটার একটা আলাদা পথ। তো এটাকে আলাদা করে দেখার কিছু নাই। আমি একটু আগে এক ওই যে বলেছিলাম যে রিসার্চ হচ্ছে আমি ডে 1 থেকে আমি হচ্ছে পেইড। সুতরাং এটা একটা জব। তো আমার যেরকম বিসিএস এর জন্য আমাকে প্রস্তুতি নিতে হয়, আমাকে অন্যান্য জবের জন্য আমাকে প্রস্তুতি নিতে হয়। হয়তোবা সাধারণ জ্ঞান বা হচ্ছে অনেক কিছুই এগুলো সবকিছু। তো রিসার্চ এর জন্য আমার মনে হয় প্রস্তুতিটা নেয়া উচিত এবং সেটা শুরু থেকেই। তো শুরু থেকে হইলে হয় কি জিনিসটা আমার নিজের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। খুব দ্রুত আমি কিছু শিখে ফেলছি, খুব দ্রুত আমি কিছু করে ফেলছি, এরকম মনে হয় না। এটা মনে হবে আমার একটা লাইফস্টাইল। আমরা যারা
বাংলাদেশ থেকে বিদেশে এসে আমরা রিসার্চ করি। আমাদের প্রথমে সমস্যাটা হয় কেন, আমরা রাত দিন কাজ করতে হয় কেন, কারণ হচ্ছে আমরা খুব বেশি ডেভেলপড হয়ে আসি না, আমরা খুব নলেজ নিয়ে আসি না। কিন্তু এরা যারা এখানে আগে থেকে রিসার্চ করবে বা একটা লাইফস্টাইল চিন্তা করে হচ্ছে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা রুমে বসে বা হচ্ছে ক্লাসরুমে বসে ওরা প্রেজেন্টেশন বানাচ্ছে, ল্যাবে যতটুকু থাকার ওইখানেই তারা কাজ করছে। এর বাইরে তারা হচ্ছে সন্ধ্যার পরে আড্ডা দিচ্ছে, ইয়ে করছে, মানে ওই রাতের স্ট্রেসটা নাই। এটা একটা লাইফস্টাইল, রিসার্চ একটা লাইফস্টাইল, নরমাল লাইফস্টাইল। কিন্তু আমরা যদি নিজেরা প্রস্তুত হয়ে না আসি, সেই ক্ষেত্রে আমাদের খুব স্ট্রেসফুল মনে হয়। ও মা, পিএইচডি, এটা মনে হয় আমাদেরকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে। আসলে এরকম কিছু না। তো আমি যদি নিজেকে প্রপার ওয়েতে ইমপ্রুভ করতে পারি এবং আমি রেডি রাখতে পারি, সেই ক্ষেত্রে আমার কাছে রিসার্চটাও খুব নরমাল লাইফ মনে হয়। আমি সারা সপ্তাহ কাজ করব, ল্যাবে বসে কাজ করব, আমি যা আমার আছে আমি এখানে রেডি করব, উইকেন্ডে আমি হচ্ছে ঘুরবো ফিরবো, এটা একটা লাইফস্টাইল, আমার কাছে তাই মনে হয়। আসলেই মানে এটা হচ্ছে আমার আসলে ক্যাম্পাস লাইফের একজন স্যারের কথা মনে পড়ে গেল, যে স্যার আমি বেসিক্যালি আমার আন্ডারগ্রেড ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। তো আমাকে স্যার বলেছিলেন যে তোমাকে ধরে নিতে হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি হচ্ছে একটা লাইফস্টাইল। সো ওই লাইফস্টাইলে তোমাকে ঢুকতে হবে, তাহলে তুমি স্ট্রেস ফিল করবে না। সো বিষয়টা এখন আমার কাছে মনে হয় অনেকে মনে করে রিসার্চটা হচ্ছে স্রোতের বিপরীতে চলার পথ। আমি এটা কোনোভাবেই মনে করি না। এটা জাস্ট একটা চলার পথ, আলাদা একটা চলার পথ। এটা কোনো স্রোতের বিপরীত না। এক্স্যাক্টলি। আমরা আসলে আমাদের লাইভের শেষের দিকে আছি। জাস্ট একজন একটা কমেন্ট করেছে যে মাস্টার্স এবং পিএইচডির পরে জব ফেসিলিটিস নিয়ে ইউএসএ তে কথা বলতে। আমরা অলরেডি এই বিষয় নিয়ে কথা বলে ফেলছি। সো আই থিঙ্ক আমাদের লাইভের যদি আপনি শুরুর দিকে থাকেন, অথবা যদি আপনি পরেও আমাদের লাইভটা দেখতে পারবেন, তখন হয়তো, বা ডক্টর ফেরদৌস স্যার আপনি যদি খুব অল্প সময় যদি আবার একটু অ্যাড করতে চান যে জব ফেসিলিটিস নিয়ে, যেহেতু একজন কমেন্ট করছে সেটা। ইউএসএ হ্যাঁ, ইউএসএ তে মাস্টার্স এবং মাস্টার্স পিএইচডি পরে পিএইচডি জাস্ট পরে খুব প্রচুর জব। আমার মনে হয় সারা পৃথিবীর চেয়ে ইউএসএ জব ফেসিলিটিস সবচেয়ে বেশি, এবং এইখানে মাস্টার্স পিএইচডির পরপরই হচ্ছে রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে বা জুনিয়র সায়েন্টিস্ট হিসেবে আর পোস্টডক তো আছেই। তো সেই ক্ষেত্রে জবের ফেসিলিটি আমার মনে হয় প্রচুর, আর অনেকে ইন্ডাস্ট্রিতে মুভ করে এবং এটা খুবই ইজি। ইন্ডাস্ট্রিতে যাওয়াও খুবই ইজি এখানে। আর যেহেতু ইন্ডাস্ট্রির দেশই হচ্ছে ইউএস, এখানে প্রচুর ইন্ডাস্ট্রি এবং প্রচুর ফেসিলিটিস। আমার কাছে মনে হয় না এখানে কোনো জবের সমস্যা হয় বা কেউ অন্তত বসে থাকে। আমি কাউকে দেখি নাই যে পিএইচডির পরে একদিন বসেছিল বা বেকার বসেছিল এরকম। আসলে আমরা আমাদের লাইভের একদম শেষে চলে আসছি, এবং আই থিঙ্ক আমরা অনেক বিষয় আসলে আমাদের আজকের লাইভ এপিসোডে উঠে এসেছে, যে আমাদের হায়ার স্টাডিজ, কেরিয়ার, জব অপরচুনিটিস, বাংলাদেশের পার্সপেক্টিভ, কিভাবে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, কি কি স্কিল সেট আসলে আমাদের প্রয়োজন গবেষণা অথবা পরবর্তীতে আমরা যদি সায়েন্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই। সো এই মুহূর্তে আমরা একদমই শেষের দিকে, বাট শেষ করার আগে আমি জাস্ট আমাদের স্কুল ঘর নিয়ে কিছু বলবো। যে স্কুল ঘর এই ইনিশিয়েটিভটা আমরা নিয়েছি, কয়েকটা কারণ ছিল। এর মধ্যে প্রথম যে কারণ সেটা হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা বাংলাদেশের স্টুডেন্ট এবং আমরা যারা বাহিরে চলে এসেছি বা যারা বাংলাদেশের বাহিরে বিভিন্ন জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে ইতিমধ্যেই, তাদের মধ্যে একটা গ্যাপ রয়েছে। সো আমরা আসলে ওইখানে একটা কানেকশন তৈরি করতে চাই, এটা হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় যে উদ্দেশ্য, আমাদের কাছে মনে হয়েছে অনেক মিস ইনফরমেশন, কারণ আমাদের বাংলাদেশের একটা স্টুডেন্ট, সে আসলে রোল মডেল হিসেবে কাকে ফলো করবে? বাংলাদেশে এখন ফলো করার মানুষের অভাব, কিন্তু সে আসলে কাকে ফলো করলে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে সে নিজেই জানে না। দেখা যাচ্ছে যে আমরা প্রতিনিয়ত আমরা নেটফ্লিক্সে কি মুভি রিলিজ হচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি, বাট যখনই আমার স্কিল ডেভেলপমেন্টের বিষয়টা আসতেছে, তখন আমি আমার ওই আবার ফটোকপি দোকানে আমি দৌড় দিচ্ছি, যে ফটোকপি দেখে আমি পরে পাশ করে দেবো বিশ্ববিদ্যালয় থেকে। সো পৃথিবী আসলে কোথায় এগিয়ে যাচ্ছে, মানুষ কিভাবে তার স্কিল নিয়ে কাজ করতেছে, ওই জিনিসগুলোতে আসলে আমরা এতটা নজর দিই না। সো এবং এই বিষয়টা স্টুডেন্টদেরও আসলে দোষ দিয়ে লাভ নেই, কারণ এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা ওইভাবে কথাও বলি না। কারণ আমাদের দেশে অনেক জিনিসের ট্রেন্ডিং হয়, অনেক বাজে জিনিসের ট্রেন্ডিং হয়, যে কারণে দেখা যাচ্ছে যে ভালো জিনিসগুলো আমাদের ট্রেন্ডিং এ থাকে না। সো ট্রেন্ডিং এ যখন একটা ভালো জিনিস না থাকে, তখন স্টুডেন্টরা আসলে ওইটা খুঁজে পায় না। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা স্কুল ঘর প্ল্যাটফর্মের মাধ্যমে এইভাবে বিভিন্ন এপিসোডে আমরা
অনেকে নিয়ে আসবো যাদের দ্বারা আসলে আমাদের এই মুহূর্তে যারা ইউনিভার্সিটিতে আছে বা কলেজ লেভেলে আছে তারা ইন্সপায়ার্ড হয়। এবং আমরা স্কুল ঘরের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কোর্স অফার করতেছি, যেমন এই সামারে আমরা পাইথন, আর স্ট্যাটিস্টিক্স, বায়োইনফরমেটিক্স এর উপর বিভিন্ন ধরনের কোর্স আমরা অফার করতেছি। সো কেউ যদি চায় তাহলে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে সেই কোর্সগুলোও নিতে পারে। এবং দেখা যাচ্ছে যে আমাদের কিছু ফ্রি কিছু সার্ভিস আছে, যেমন ওয়ান টু ওয়ান মেন্টরশিপ। ওয়ান টু ওয়ান মেন্টরশিপ হচ্ছে কেউ যদি চায় সে আমাদেরকে একটা মেইল করে একদম সে ওয়ান টু ওয়ান, মানে আমাদের কোনো এক্সপার্ট কারো কাছ থেকে সে একদম সাজেশন নিতে পারে যে তার কেরিয়ার নিয়ে, তার হয়তো এসওপি নিয়ে বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্রসিডিউরস নিয়ে। সো সে কথা বলতে পারবে এবং এটা হচ্ছে সম্পূর্ণরূপে ফ্রি, শুধু আমাদেরকে ইমেল করলেই হবে, আমরা তাকে হাফ অ্যান আওয়ার অথবা 1 আওয়ার একটা টাইম দেবো। সো এই সার্ভিসগুলো আমাদের থাকবে এবং আমরা চেষ্টা করব এই ধরনের, আজকে আমরা যে কথাগুলো বললাম, যে এই ধরনের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা বাংলাদেশকে বিশ্বমঞ্চে যারা পরিচয় করিয়ে দিচ্ছে প্রতিনিয়ত তাদেরকে নিয়ে আসতে আমাদের স্কুল ঘরের প্ল্যাটফর্মে। এবং আমরা এই এপিসোডের নামই দিয়েছি আই এম ফ্রম বাংলাদেশ, কারণ আমি যেখানেই যাই আমি বাংলাদেশকে নিয়ে যাচ্ছি, বাংলাদেশকে এক্সপোজ করতেছি। আমি এই মুহূর্তে ডক্টর ফেরদৌস স্যারের কাছে আমাদের স্কুল ঘর সম্পর্কে একটু জানতে চাইবো, যে যদি কোনো কমেন্টস থাকে আমাদের স্কুল ঘর সম্পর্কে অথবা আমাদের অডিয়েন্সদের সম্পর্কে, এবং পরে আমরা লাইভ সেশনটি শেষ করব। স্কুল ঘর যে প্রজেক্ট হাতে নিয়েছে আমার কাছে মনে হয়েছে এটা খুবই সময় উপযোগী একটা প্রজেক্ট, কারণ আমি নিজেও এসওপি নিয়ে তারপরে সিভি এভাবে লিখতে হবে এরকম মাসে এরকম 1-2টা নক আমি পাই। তো এখন সবাই জানে না কোথায় গেলে আমি সঠিক লাইনটা আমি পাবো বা আমি সঠিক সাজেশনটা পাবো। হয়তোবা আমরা যারা একদম খুবই পরিচিত ইউনিভার্সিটির হচ্ছে জুনিয়র, এরাই হচ্ছে আমার সাথে যোগাযোগ করে এরকম। তো স্কুল ঘরের এই প্ল্যাটফর্মটা খুবই ভালো। আমার মনে হয় যে কেউ অন্তত ফ্রি সার্ভিসগুলো, তারপরে পাইথন দেখলাম হচ্ছে স্কুল ঘর ওই চালু করেছে। সেই ক্ষেত্রে নিজের ইনিশিয়াল স্কিল ডেভেলপমেন্টের জন্য স্কুল ঘরের কোর্সগুলো আমার মনে হয় খুবই হেল্পফুল হবে। আর এই সিরিজের সেশনগুলো তো অবশ্যই স্টুডেন্টদেরকে আরো উজ্জীবিত করবে। তো আমার কাছ থেকে অনেক শুভকামনা রইল স্কুল ঘর থেকে সবাই যেন হেল্পফুল হয়, এবং স্কুল ঘরের জন্য শুভকামনা, স্কুল ঘরের অডিয়েন্সের জন্য শুভকামনা। ধন্যবাদ ডক্টর ফেরদৌস স্যার। আসলে আমরা আমাদের লাইভ সেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ফেরদৌস স্যারকে এত সাবলীলভাবে আমাদের প্রত্যেকটি জানার যে বিষয়গুলো ছিল সেগুলো এক্সপ্লেন করার জন্য। ডেফিনেটলি আমাদের সাথে আমাদের দর্শক এবং অডিয়েন্স যারা আছে তারা ডেফিনেটলি এটা এনজয় করবে। এবং আমরা এই এপিসোডটি আমাদের লাইভ পেজে থাকবে, ফেসবুক পেজে, এবং আমরা আমাদের ইউটিউব চ্যানেলও আপলোড করে দিব। সো কেউ যদি চায় পরবর্তীতেও সেটা দেখতে পারে, এবং ভবিষ্যতে হয়তো আরো অন্যান্য প্রয়োজনে আমরা আবার ডক্টর ফেরদৌস স্যারের কাছে আসতে পারি। অবশ্যই হ্যাঁ, আমরা সহযোগিতা পাবো, এবং আমরা চাই সুখী, সমৃদ্ধ এবং বিজ্ঞান ভিত্তিক একটা বাংলাদেশ। কারণ শিক্ষা গবেষণা ছাড়া আসলে এই মুহূর্তে বাংলাদেশের যে ট্রেন্ডিং, সেই ট্রেন্ডিংয়ে বাংলাদেশ আসলে কতটুকু আমাদের স্বপ্নের বাংলাদেশ হবে আমরা খুবই সন্দিহান। কিন্তু এই বাংলাদেশে যদি আমরা শিক্ষা এবং গবেষণাকে ছড়িয়ে দিতে পারি তাহলে ডেফিনেটলি আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশ হয়তো একদিন হয়ে উঠবে। ধন্যবাদ মাসুদুল হাসান আমাকে করার জন্য, এবং তোমার খুব সুন্দর উপস্থাপনা ছিল, আমি খুব এনজয় করেছি। হ্যাঁ, আশা করি আমরা এই ধরনের এপিসোড আরো হবে এবং আরো বিভিন্ন ইস্যুতে আমরা আপনাকে আমাদের এই লাইভ সেশনগুলোতে নিয়ে আসবো। তো দর্শক, আমরা এই মুহূর্তে শেষ করব। আবারও ডক্টর ফেরদৌস স্যারকে ধন্যবাদ, এবং আমাদের স্কুল ঘরের যে টেকনিক্যাল টিম, সেই টেকনিক্যাল টিমকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটার পেছনে অনেকেই শ্রম দিয়েছেন, এবং আমাকেও যে তারা এখানে উপস্থাপক হিসেবে যে নিয়ে এসেছে হোস্টিং করার জন্য, সেজন্য আমিও ধন্যবাদ জানাচ্ছি। এবং হয়তো নেক্সট উইকে আমরা অন্য কাউকে নিয়ে আসবো আপনাদের সামনে, এবং ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।